পার্টির মজিবুল হক চূন্য আসছেন এর পরপরই হাজিরা 370 দিন। লক্ষণীয়, অর্ধশতাধিক মন্ত্রী প্রতিমন্ত্রীর একজনের নামও নেই এ তালিকায়। তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে থেকেছেন 322 দিন। এটা জাতীয় সংসদে আওয়ামী লীগ দলের সংসদ সদস্যের এই যে দায়িত্ববোধের বড় পরিচয়, তারা কিন্তু সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। লাগাতার সংসদ বর্জনের কারণে স্বভাবতই সবচেয়ে কম উপস্থিতি বিরোধী দলের সদস্যদের। 18টি অধিবেশনের মধ্যে তারা ছিলেন মাত্র 6টিতে। এই 6 অধিবেশনের 202টি কার্যদিবসের মধ্যে তাদের উপস্থিতি মাত্র 75 দিন। দল যে 75 দিন সংসদে গেছে, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া নিজে ছিলেন তার মাত্র 10টিতে। এই সংসদে সবচেয়ে কম উপস্থিতি তাঁরই। এরপর আছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, উপস্থিতি 23 দিন। 30 দিন উপস্থিতি নিয়ে তৃতীয় স্থানে মুজিবুর রহমান সরোয়ার ও আন্দালিব রহমান। 33 দিন হাজির ছিলেন বরকতুল্লাহ বুলু, মোস্তফা কামাল পাশা 35 দিন, মেজবাউদ্দিন ফরহাদ 36 এবং জামাতে ইসলামীর হামিদুর রহমান আজাদ 44 দিন। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন 46 দিন। আর 48 দিন করে উপস্থিতি নজরুল ইসলাম মঞ্জু ও ব্যারিস্টার মওদুদ আহমদের। আমাদের যে মূল কারণ সংসদ বর্জন করার, সেটা হল যে সরকারি দল আমাদের সঙ্গে কোন সম্মানজনক সহনশীলতামূলক আচরণ করে নাই। অবশ্য বিরোধী দলও মনে করে সংসদে অনুপস্থিত থাকাটা কারোরই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা যে বলছি যে নতুন ধারার রাজনীতি করব, তার একটি অন্যতম দিক হবে সংসদ বর্জন করার কুসংস্কৃতিটা আমরা দূর করার চেষ্টা করব। এর বাইরে স্বাস্থ্যগত কারণে স্পিকারের কাছ থেকে ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে বিদেশে আছেন বিএনপির সাংসদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। কেউ কেউ বলেন 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে গ্রেফতার এড়াতেই তার এ কৌশল। দুইয়ের মধ্যে কোনটা সঠিক সেটা নির্ধারণ করবে তারই ভোটাররা। অবশ্যই সেখান থেকে তারা আইনিভাবে সেই ডিফেন্ড করার তার সুযোগ আছে। তো সেখানে পালিয়ে থাকার তো প্রশ্নটা আমার মনে হয় নৈতিকতার পক্ষে হয় না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে 2010 সালের 16 ডিসেম্বর থেকে কারাগারে থাকায় দীর্ঘদিন সংসদে নেই বিএনপির আরেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। এবারে জাতীয় সংসদের তারকা কারা? দীর্ঘদিনের মুখ চেনা অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিকদের হটিয়ে দিয়ে নবীন কজন সাংসদ তারকা হবার চেষ্টা করেছেন। অবশ্য সেই চেষ্টায় যৌক্তিক বিতর্ক বা তথ্যের সুন্দর উপস্থাপনা নয়, ছিল কুরুচিপূর্ণ বক্তব্যের সমাহার। মহান সংসদের অধিবেশনকে যারা সাধারণ কাতারে নামিয়ে আনার চেষ্টা করেছেন, তারা কি আসলেই তারকা সাংসদ? বোরহানুল হক সম্রাটের বিশ্লেষণ। বরাবরের মতো এবারও তুমুল উত্তেজনা ছিল নবম জাতীয় সংসদে। ছিল যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্কের সনসন সরব উপস্থিতি। গত 4.5 বছরের অধিবেশনে কখনো কখনো অভিজ্ঞ বর্ষিয়ান পার্লামেন্টেরিয়ানরা কাঁপিয়েছেন সংসদ। কখনো অন্যের কথা শুনেছেন, তারপর তথ্য প্রমাণ নিয়ে আবার ফ্লোর নিয়েছেন। কিন্তু এবার পুরনো সেই তারকারা কখনো কখনো বিপুল বিস্ময়ে তাকিয়েছিলেন হাতে গোনা কিছু নবাগত সাংসদদের দিকে। তার সাথে কি আমি রাত জাগি, অথবা তিনি কি আমার বাড়ির পাহারা দেয় প্রহরী? গুছাইয়া গাছাইয়া লন, বেশি দিন পাইবেন না সময়। হারাই ফারাই বন্ধ করে অবিলম্বে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন। তারেক রহমানকে নিয়ে আরো কি বলেছেন আপনারা? তারেক রহমান নারী শ্লীলতাহানি করেছে। কয়জন সংরক্ষিত আসনের সদস্য তার কাছে গিয়েছিলেন? শুধু এটুকুতেই বা এমনভাবেই শেষ করেননি তারা। জাতীয় নেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে বলেছেন লাগামহীন অনাচার করেছেন 2-1 নতুন সাংসদ। বিরোধী দলের নেত্রীর 5টা জন্মদিন, এই বিষয়ে মওদুদ আহমেদ কি বলেন? আসলে চা বাগানে ইহুদি পিতার ঔরসে গর্ভজাত সন্তান বলেই তার জন্মের ঠিক নাই। মাননীয় স্পিকার, ওনারা বলেন শেখ মুজিব তথাকথিত জাতির জনক, আমাদের সবার আব্বা শেখ মুজিব যদি আমাদের আব্বা হন, আমরা যদি শুনে বাচ্চা হয় শেখ মুজিব কি? 1979 সাল থেকে 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান ডেপুটি স্পিকার শওকত আলী তার স্পিকারের চেয়ারে বসে এসব শুনে হতবাক হয়েছেন। ডেপুটি স্পিকার হিসেবে পরিচালনা করেছি, নানাভাবে জড়িত ছিলাম। আমার কাছে ভালো মনে হয়েছে, এক্সেপ্ট কখনো কখনো আমরা লাগামহীন বক্তব্য দিয়েছি, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। এটা আমাদের পরিহার করা উচিত। এমন সব বক্তব্যে সংসদের মর্যাদা নিয়ে ভেবেছেন নতুনরাও। জরিমানার বিধানের আহ্বান জানিয়ে নবাগতরা তারকা হয়েছেন কেউ কেউ। আবার 2011-এর 29শে জুন যেদিন সংসদে 75 সংশোধনী পাশ হয়, তখন একমাত্র বিরোধিতাকারী আর ওয়াক আউট করে তারকার খাতায় নাম লেখান একজন স্বতন্ত্র সংসদ। এত বড় একটি গুরুত্বপূর্ণ দলিলকে নিয়ে
এত হুলস্থুলি কেন? হোয়াট ইজ দ্য হারি? আমরা কি করতে যাচ্ছি মাননীয় স্পিকার? আমরা অতীত এই ধরনের ভুল করেছি মাননীয় স্পিকার। অতীত অনেক সংশোধনী হয়েছে, কিন্তু সেগুলো পরে রাখা যায়নি। প্রতিটি শব্দের জন্য 30,000 টাকা করে সংসদ সদস্যদের বেতন থেকে কেটে নিতে হবে মাননীয় স্পিকার। আমরা যদি অসংসদীয় ভাষার কথা বলি, অশ্লীল কথা বলি, আপনি অন্তত একদিনের জন্য সেই সংসদ সদস্যকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে মাননীয় স্পিকার। 4.5 বছরে প্রায় সময় বিরোধী দলহীন ফাঁকা সংসদে তারকার অভাব তাই থেকেই গেল। তবে নবম সংসদে যারা চিৎকার করে অশ্লীলতার পাল্লা দিয়েছেন, এবারে সংসদের তারকার তালিকায় অন্তত তাদের রাখতে রাজি নন ডেপুটি স্পিকার। তাদের তারকা করলে তো আরো বেশি করে খারাপ কথা বলবে। প্রবীণ এই রাজনৈতিক বলেন, দুই দল কঠোর হলে জাতিকে এসব শুনতে হতো না। আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। বোরহানুল হক সম্রাট, এটিএন নিউজ, ঢাকা। নবম সংসদের প্রথম অধিবেশনে সবগুলো সংসদীয় কমিটি গঠন এবার সংসদের অন্যতম ইতিবাচক দিক, কিন্তু এসব কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়ার বিষয়টি হতাশাজনক। আবার সাবেক সরকার প্রধান, দুদকের সাবেক চেয়ারম্যান ও সেনাবাহিনীর সাবেক প্রধানকে তলব করে নিজেদের শক্তি দেখিয়েছিল সংসদীয় কমিটিগুলো, যদিও তারা হাজির হননি। 5 বছরে সংসদীয় কমিটির পারফরমেন্স বিশ্লেষণ করছেন ইশরাত জাহান উর্মি। শুধু প্রথম দিন কমিটি করাই নয়, বরং ব্যতিক্রমীভাবে নবম সংসদেই প্রথমবারের মতো 3টি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি করা হয় বিরোধী দল থেকে। গত 5 বছরে হাতে গোনা 2-1টি সংসদীয় কমিটি ছাড়া বেশিরভাগ কমিটি নিয়মিত বৈঠক করেছে। চলেছে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা। আবার কখনো কখনো কোনো কমিটির সিদ্ধান্ত আলোচিত হয়েছে দেশ জুড়ে। এই প্রথম কোন কমিটিতে সেনাবাহিনী প্রধানকে ডাকা হয়েছে এবং প্রাক্তন প্রধানকে ডাকা হয়েছে এবং সরকার প্রধানকে ডাকা হয়েছে। যদিও ব্যক্তিগতভাবে হাজির হননি, কিন্তু তারা ওভার টেলিকনফারেন্স তারা তাদের জবাবদিহিতা তারা করেছেন। মৎস্য ও পশু সম্পদ এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির প্রধান করা হয় বিএনপির 2 জন এমপিকে। নবম সংসদের সংসদীয় কমিটিগুলো আসলেই গণতন্ত্রকে এগিয়ে নেওয়ায় উজ্জ্বল ভূমিকা রেখেছেন, এমনটাই বললেন বিরোধী দলের এমপিরাও। যদিও বিরোধী দল অধিকাংশ সময় সংসদ থেকে সংসদ অধিবেশন থেকে বাইরে ছিল, কিন্তু তারা কিন্তু কমিটি বৈঠকে তারা সাধারণভাবে উপস্থিত থেকেছে। এর ফলে সংসদীয় কমিটির কার্যক্রম এটা কখনোই সেভাবে বাধাগ্রস্ত হয়নি। স্ট্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে, চালু হচ্ছে, কিছু কাজ হচ্ছে, কিন্তু এটাই সব না। যে পর্যন্ত এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হবে, কন্টিনিউ প্রসেস খুবই ভালো। আগামীতে যখন এই সংসদটা আবার চালু থাকবে, সংসদীয় কমিটিকে প্রাধান্য দিয়ে বিলগুলোকে প্রাধান্য দিতে হবে এবং ওই হিসেবে কাজ করলে দেশের অনেকটা অগ্রসর হবে। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিগুলো জবাবদিহিতার এক প্রধান কেন্দ্র হলেও এবারের সংসদে মন্ত্রণালয়ের বাইরের কমিটিগুলোই বৈঠক করার ক্ষেত্রে এগিয়ে আছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সর্বশেষ জরিপ অনুযায়ী গত 5 বছরে সবচেয়ে বেশি বৈঠক করেছে সরকারি হিসাব সংক্রান্ত কমিটি। তারা 124টি বৈঠক করে, 88টি বৈঠক করে এরপরেই সরকারি প্রতিষ্ঠান কমিটি এবং 60টি বৈঠক করে প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটির অবস্থান এরপরে। আর বৈঠক করার দিক থেকে সবচেয়ে পিছিয়ে আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সম্পর্কিত কমিটি। 5 বছরে তারা বৈঠক করেছে মাত্র 4টি। 18টি বৈঠক করে এরপরেই পররাষ্ট্র এবং 36টি বৈঠক করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি রয়েছে এরপরের অবস্থানে। তবে এবারের সংসদীয় কমিটিগুলোর মূল দুর্বলতা ছিল বিভিন্ন সুপারিশ বাস্তবায়িত হচ্ছে কিনা তা তদারকির ব্যবস্থা না থাকা। মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে কমিটি সভাপতির মতবিরোধ কোন ক্ষেত্রে এর প্রধান কারণ। অন্যান্য তুলনায় এই নবম পার্লামেন্টে অবশ্যই তারা অনেক বেশি অ্যাক্টিভ, অনেক মিটিং করেছে। 2-1 সময় একটু সমস্যা হয়েছে জুরিসডিকশন নিয়ে, হয়তো তারা একটা অবজারভেশন করেছে, সেটা মন্ত্রণালয় থেকে বলছে এটা আপনাদের ফাংশন না, এটা প্রশাসনিক ব্যাপার। এই নিয়ে অনেক মতবিরোধ হয়েছে, একটু কোন ডেডলক, অচলতা সৃষ্টি হয়েছে। তবুও বলতে বাই অ্যান্ড লার্জ তারা অনেক কাজ করেছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন হলো কিনা সেটা কিন্তু মনিটর করার ব্যবস্থা নাই। এটা আমাদের বড় ত্রুটি, এর জন্য আমরা অনেক সুপারিশ রেখেছি। সংসদীয় কমিটির সক্রিয়তা কার্যকর সংসদের অন্যতম মাপকাঠি। নবম সংসদের শুরুতে কমিটিগুলোর তৎপরতা সে লক্ষ্যে এগুলেও বিরোধী দলের সংসদ বর্জন ক্রমশই ম্লান করেছে সংসদের মর্যাদাকে। কমিটির বৈঠকে বিরোধী দলের সাংসদদের নিয়মিত অংশগ্রহণও তাই তেমন কোনো সুফল আনেনি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। ইশরাত জাহান উর্মি, এটিএন নিউজ, ঢাকা। এই ছিল আমাদের বিশেষ আয়োজন সংসদ থেকে।
ফেলানী হত্যাকাণ্ডের রায় রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। 2011 সালে 7 জানুয়ারি বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী। এই হত্যা মামলার একমাত্র অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে গত সপ্তাহে বেকসুর খালাস দেয় ভারতের একটি আদালত। রায়ের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন ফেলানীর বাবা মা। ন্যায় বিচারের দাবিতে তারা ভারতের সরকারের কাছে একটি চিঠি পাঠান। এসবের মধ্যেই ফেলানী হত্যাকাণ্ডের রায় রিভিউ করার সিদ্ধান্ত নিল ভারতের বিএসএফ। সিরিয়া প্রসঙ্গ। জাতিসংঘ মহাসচিব বান কি মুন আভাস দিয়েছেন, সিরিয়ায় গত মাসে রাসায়নিক অস্ত্র হামলার বেশ কয়েকটি জোরালো তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ অস্ত্র পরিদর্শক দল। শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে এমনই আভাস দেন বান কি মুন। আগামী সপ্তাহে তার কাছে তদন্ত প্রতিবেদনে জমা দেবেন জাতিসংঘের অস্ত্র পরিদর্শকেরা। প্রতিবেদন সম্পর্কে তদন্ত কাজের সঙ্গে সংশ্লিষ্ট জাতিসংঘের 3 কূটনীতিকও